হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলা ব্যাকরণ ও নির্মিত ষষ্ঠ শ্রেণীর। এখানে আমি তোমাদের বাংলা ব্যাকরণের তৃতীয় অধ্যায় পড়াতে যাচ্ছি। তো এখানে তৃতীয় অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ রূপতত্ত্ব সম্পর্কে। তাহলে চলো আমরা পড়া শুরু করি। এখানে দেওয়া আছে শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা হলো রূপতত্ত্ব। তোমরা কি জানো শব্দ কাকে বলে? শব্দ হচ্ছে একটি ধ্বনির সঙ্গে অন্য ধ্বনির মিলনে, অর্থাৎ দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ সৃষ্টি হয়। তাহলে শব্দের এই গঠন এবং একটি শব্দের সঙ্গে মানে শব্দের একটি শব্দ এবং অন্য শব্দ দুটি শব্দের আলোচনা সম্পর্কে যে সম্পর্ক রয়েছে তার আলোচনাই হলো রূপতত্ত্ব। এই একে শব্দতত্ত্বও বলা হয়। তাহলে রূপতত্ত্বকে কি বলা হয়? রূপতত্ত্বকে শব্দতত্ত্বও বলা হয়। তাহলে আমাদের রূপতত্ত্ব পড়ার জন্য শব্দ সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা আরেকবার পড়ে নিই, রূপতত্ত্ব কাকে বলে? শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা হলো রূপতত্ত্ব। তাহলে সেকেন্ডে যায় 3.1 পয়েন্টে। শব্দ, তাহলে দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। তার শব্দ কীভাবে তৈরি হয়? দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে। তোমরা কি জানো ধ্বনি কাকে বলে? ধ্বনি কি? আমাদের বাকযন্ত্রের সাহায্যে যেসব মানে আমরা যে কথা বলি সে কণ্ঠ যেগুলো আছে সে কণ্ঠকে ধ্বনি বলে। যেমন ক একটা ধ্বনি, স্বরীয় এটা একটা ধ্বনি, তারপরে চ ছ এগুলো একটা ধ্বনি। ধ্বনিকেও আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো ধ্বনি যেমন দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, সেটা আমরা পরে জানবো। এখন আমরা শব্দ সম্পর্কে পড়ে নিই। তাহলে যেমন এখানে দেওয়া আছে ম এবং আ মিলে হয় মা। ম কিন্তু একটা ধ্বনি আর আ কিন্তু আরেকটি ধ্বনি। এখানে আ প্লাস ম প্লাস আ প্লাস র, তাহলে আমার। তাহলে এখানে কয়টি ধ্বনি আছে? 2 2 4, 4টি ধ্বনি মিলে একটি শব্দ গঠিত হয়েছে। একটি ধ্বনি দিয়েও একটি শব্দ তৈরি হতে পারে, যেমন ই উ আ। হ্যাঁ, দেখো তোমরা, একটি ধ্বনি দিয়েও একটি শব্দ তৈরি হতে পারে। যেমন আমরা কখন ব্যথা পেলে বলি উ, এটা কিন্তু একটা ধ্বনি প্রকাশ করছে। তো তোমরা খেয়াল করে দেখবে যে স্বরধ্বনি দিয়ে ধ্বনি হয়, কিন্তু স্বরধ্বনি দিয়ে শব্দ হয়, ধ্বনি না, শব্দ হয়, কিন্তু ব্যঞ্জনের ধ্বনি দিয়ে একটি শব্দ হয় না। কেন তোমরা কি বলতে পারবে? কারণ হলো স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হয়। স্বরধ্বনি উচ্চারণের জন্য অন্য কারো সাহায্য লাগে না, কিন্তু ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় স্বরধ্বনির সাহায্যে। এই কারণে ব্যঞ্জন ধ্বনি দিয়ে শব্দ গঠিত হয় না। এই তো দেখো, এটা এখানে লেখা আছে যে বেদনা, ক্ষোভ, দুঃখ ইত্যাদি ভাব প্রকাশের জন্য আমরা এগুলো ব্যবহার করি। লক্ষ্য করলে বোঝা যায় যে এসবই হচ্ছে স্বরধ্বনি, অর্থাৎ একটি স্বরধ্বনি দিয়ে একটি শব্দ গঠিত হয়, কিন্তু কোনো একটি ব্যঞ্জন ধ্বনির সাহায্যে শব্দ গঠিত হয় না। তারপর শব্দের গঠন। শব্দ গঠনের জন্য কতগুলো ভাষিক উপাদান রয়েছে। তাহলে শব্দ গঠনের জন্য ভাষিক উপাদান রয়েছে, এগুলো কী বলে? এগুলো হচ্ছে প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, সমাস। তাহলে শব্দ গঠনের ভাষিক উপাদান কয় প্রকার? শব্দ গঠনের ভাষিক উপাদান 4 প্রকার। কি? এগুলো হলো প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, সমাস। নিচে এগুলো নিয়ে আলোচনা করা হলো। তাহলে এখানে 1 নম্বরে কী আছে? 1 নম্বর হচ্ছে যে প্রত্যয়। প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদানকে বোঝায় যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না, অর্থাৎ সেই শব্দটা মানে সেই ধ্বনির দ্বারা মানে কোনো কিছুর সঙ্গে কানেক্ট করা হয়, যুক্ত করা হয়। কিন্তু সাধারণত দেখবে প্রত্যয় সবসময় এগুলো শব্দের পরে বসে, আগে কিন্তু বসে না। শব্দের মাঝে বসতে পারে, পরে বসতে পারে, কিন্তু আগে বসে না। আর এখানে দেওয়া আছে যে এগুলো শব্দের পরে বসে। প্রত্যয় 2 ধরনের। প্রত্যয় কত ধরনের? 2 ধরনের, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় কখন বসে হচ্ছে যে ক্রিয়ামূলের শেষে,
যেমন খেল প্লাস খেলা। এখানে দেখবে খেলা কিন্তু একটি কাজ, ক্রিয়ামূল বলতে এখানে কাজের কথা বলা হয়েছে। কাজের শেষে কী বসে? কাজের শেষে কৃত প্রত্যয় বসে। আর পর প্লাস পড়ুয়া, কৃত প্রত্যয় তাহলে কিসের পরে বসে? ক্রিয়ামূলের পরে। তোমরা এখানে আরেকটি বিষয় খেয়াল করবে, এখানে ক্রিয়ামূলের পরে অর্থাৎ কাজের পরে যে বসেছে, এখানে কিন্তু প্রত্যয় ছাড়া সেন্টেন্সটি অপূর্ণ, শব্দটি অপূর্ণ, পরিপূর্ণ। যেমন খেল প্লাস খেল কিন্তু একটা শব্দ না, একটা অর্থপূর্ণ শব্দ না। এখানে যদি আমরা যোগ করি তবেই একটি অর্থপূর্ণ শব্দ। পর, এটাও কিন্তু একটা শব্দ না। পড়ুয়া, এটা কিন্তু এখন একটা শব্দ হচ্ছে প্রত্যয় যুক্ত করার পর। আর তদ্ধিত প্রত্যয় দেখুন, এটি কিন্তু শব্দের পরে বসে, অর্থাৎ যে কোনো শব্দের পরে। যেমন সমাজ প্লাস সামাজিক, বাঙাল প্লাস বাঙালি। এখানে কিন্তু দেখো সামাজিক পরিপূর্ণ শব্দ, এখানে তদ্ধিত প্রত্যয় যোগ করে সামাজিক বানানো হয়েছে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে কৃত প্রত্যয় হচ্ছে যে নিজে, কৃত প্রত্যয়ের কোনো অর্থপূর্ণ শব্দ নেই, অর্থপূর্ণ না সেটা। সেখানে যদি প্রত্যয় যোগ করা হয়, মানে ধরো কোনো প্রত্যয় অর্থপূর্ণ না, সেটার পরে কৃত প্রত্যয় বসানো হয়। আর তদ্ধিত প্রত্যয় হচ্ছে পরিপূর্ণ, এটি পরিপূর্ণ শব্দ দেখলে আমরা বুঝবো এটি তদ্ধিত প্রত্যয়, আর অপূর্ণ শব্দ দেখলে বুঝবো এটা কৃত প্রত্যয়। চলো আমরা উদাহরণগুলো দেখে নিই। এখানে দেখো, এখানে সবগুলো কিন্তু কৃত প্রত্যয়, আর এখানে সবগুলো তদ্ধিত প্রত্যয়। আমি এগুলো কিন্তু সব দাগায় রাখছি, চাইলে তোমরাও দাগায় নিতে পারো, এগুলো তোমাদের পড়তে সাহায্য করবে। আর এগুলো কিন্তু অবজেক্ট হিসেবে পড়ে। দেখো এখানে ফল প্লাস ফলন, এটা কিন্তু কৃত প্রত্যয়। তোমাদের মনে হচ্ছে না যেটা ফল একটা পরিপূর্ণ শব্দ? কিন্তু না, এটা পরিপূর্ণ শব্দ না। হ্যাঁ, পরিপূর্ণ শব্দ, বাট এটা দিয়ে কিন্তু কাজ করা বোঝানো হচ্ছে, তার জন্য এটা কৃত প্রত্যয়। তারপর দুল প্লাস দোলনা, এটাও কৃত প্রত্যয়। কাঁধ একটা পরিপূর্ণ শব্দ না, খেল না, ফুট না, বল না, বাঁধ না, এখানে কোনোটাই পরিপূর্ণ শব্দ নয়। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে সবগুলোর কৃত প্রত্যয়। আর এ পাশে দেখো হাত একটা পরিপূর্ণ শব্দ, প্লাস হাতা। তারপর ঢাকা প্লাস ঢাকায় একটা পরিপূর্ণ শব্দ। তোমরা খেয়াল করে দেখলে দেখতে পাবে এখানে সবগুলো একটি পরিপূর্ণ শব্দ। হাত, জমি, ইচ্ছা পরিপূর্ণ শব্দ, তার জন্য তদ্ধিত প্রত্যয়। দেন আমরা সেকেন্ড আসি। 2 নম্বর হচ্ছে যে বিভক্তি কাকে বলে? বিভক্তি, প্রত্যয়ের মতো বিভক্তিরও স্বাধীন ব্যবহার নেই। দেখো, এটা কিন্তু একটা মনে রাখার মতো বিষয়, এটা কিন্তু অবজেক্টিভে পড়তে পারে। প্রত্যয়ের মতো বিভক্তিরও স্বাধীন ব্যবহার নেই, এগুলো ক্রিয়ামূল বা শব্দের পরে বসে। তোমরা দেখবে বিভক্তি আর প্রত্যয় এগুলো কিন্তু ক্রিয়ামূল কিংবা শব্দের পরে বসে। এখানে কিন্তু বিভক্তির প্রকার রয়েছে, তাহলে ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন খেল প্লাস খেলি, পড় প্লাস পড়িল, দেখ প্লাস দেখিব। শব্দমূলের পরে যে বিভক্তি বসে তাই শব্দ বিভক্তি। এটা কিন্তু একটু প্রত্যয়ের মতো নেই। দেখো ক্রিয়া যে কৃত প্রত্যয়, আর এখানে ক্রিয়া বিভক্তি, আর এখানে তদ্ধিত প্রত্যয়, আর এখানে শব্দ বিভক্তি। এখানে কিন্তু তদ্ধিত প্রত্যয় শব্দের পরে বসে, আর আর এখানে শব্দমূলের পরে যে বিভক্তি বসে সেটা শব্দ বিভক্তি। আর এখানে কৃত প্রত্যয় কিন্তু ক্রিয়ামূলের পরে বসে, আর এখানে ক্রিয়া বিভক্তি, মানে এখানে ক্রিয়া বিভক্তি ক্রিয়ামূলের পরে বসে। তাহলে কিন্তু এটা সেম। এখানে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কীভাবে বুঝবো যে একটা হয়তো শব্দ দেওয়া থাকলো, সে শব্দটা হচ্ছে যে প্রত্যয় না বিভক্তি। দেখো তোমরা কিন্তু এটা দেখো, এটা কিন্তু একটু মানে জটিল। তোমরা দেখবে যে কোনো শব্দ যদি কোনো একটা বাক্যের ভিতরে থাকে, যেমন ছেলেরা মাঠে খেলছে, এখানে ছেলেরা কিন্তু বিভক্তি। আর কোনো যদি আলাদাভাবে থাকে তাহলে সেটা প্রত্যয়। তাছাড়া এইভাবে থাকতে নাও পারে, এভাবে কোনো একটা ধরো ছেলেরা দিয়ে বলতে পারে তোমাদেরকে যে ছেলেরা কি কোন বিভক্তি বা কোন প্রত্যয়, তাই এটা আমাদের না পড়লেও হবে। তাহলে আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম।